এই বাংলায় হচ্ছেটা কি মনিটরে থাকে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া তোমাকে চট্টা মারতে গেছি তুমি মরে গেছো আমি কেস তো জন্য মৃত্যু হয়েছে বলে খবর ফেস অফ দ্য চ্যানেল রিলি মুভমেন্ট করে ফিরে এলাম বিরতির পর অ্যাগ্রেসিভলি খবর তদন্তবার সিআইডি কাঁধে নিতে পারে এর পরের পরিণতি কি মৃত্যু টেক আ পজ ধারে ভারে কে কোথায় এগিয়ে বলে মুখ করছো ক্যামেরাও মুখ করছে এই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অ্যাঙ্কারিং করতে হয় এবং আরও অনেক বেশি প্রত্যুৎপন্নমতিত্ব দেখাতে হয় ফলে আগে যেটা ছিল নিউজ রিডার বা নিউজ রিডিং কোর্স বা পড়ানো হতো এখন কিন্তু সেই ধারণাটা অনেক বদলে গেছে এখন একটা নতুন জায়গা তৈরি হয়েছে এই নিউজ অ্যাঙ্কার বা নিউজ রিডারকে বলা হয় নিউজ কাস্টার কি বললাম নিউজ কাস্টারের কাজ হচ্ছে একদিকে সে অ্যাঙ্কারিং করবে আবার একদিকে সে কপিও লিখবে আবার মানে সে যে খবর পড়ে বেরিয়ে সে ফ্রি এমনটা কিন্তু নয় সে কোনোভাবেই ফ্রি নেই কোনোভাবেই সে ফ্রি থাকে না সে খবরের মধ্যে থাকলে আরও সুবিধে কী হবে সে পরের যখন বুলেটিনটা পড়তে যাবে তার মাথায় খবরগুলো থাকবে ধরো সকাল 7টা থেকে 8টা একজন খবর পড়েছে 8টা থেকে 9টা অন্য অ্যাঙ্কারকে রিপ্লেস করা আছে তুমি আবার পড়তে যাবে 9টা থেকে 10টা 1 ঘন্টা যে মাঝের সময় সেই সময়ের মাঝে তুমি নিউজ ডেস্কে থাকলে একদম অপারেশনের মধ্যেই থাকলে সেখানে কি হেডলাইন্স হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সেখানে কি খবর যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এগুলো তুমি ভিউ করতে পারছো তো এই বিষয়টাকেই গোটাটাকেই বলা হয় কি বললাম প্রথমেই নিউজ কাস্টার এবারে এই অ্যাঙ্কারিংটাকে আমরা 3 থেকে 4টে ভাগে ভাগ করতে পারি অ্যাঙ্কারিংগুলো অনেক পার্টে ভাগ করতে হয় তো সেইগুলো আজকে শেখাবো এক এক প্রথম পার্টটা হচ্ছে মডুলার অ্যাঙ্কারিং বা রেকর্ড বুলেটিন অ্যাঙ্কারিং প্রথমে যখন কেউ অ্যাঙ্কার হিসাবে চাকরি পায় একদম নবিশ একদম প্রথম ধরো ফ্রেশ মানে এখান থেকে ধরো তুমি পড়াশোনা করে একটা কোথাও অ্যাচিভ করেছো পেয়েছো তো প্রথমেই তাকে লাইভ বুলেটিন ফেস করানো হয় না কারণ লাইভ বুলেটিন অনেকগুলো টেকনিক্যালিটিস আছে সেই টেকনিক্যালিটিসগুলো আগে তাকে বুঝতে হয় তারপর তাকে লাইভ বুলেটিনে সুইচ করা হয় কারণ পড়তে গিয়ে আটকে গেলে কোনো সুযোগ নেই লাইভ বুলেটিনে কোনো রিপিট করার কোনো সুযোগ থাকে না একজন অ্যাঙ্কারের কাছে কোনো রিপিট করার কোনো সুযোগ নেই ফলে প্রথমেই তাকে প্র্যাকটিস সেশনে রাখতে হয় নতুন অ্যাঙ্কারকে প্রথমেই দেওয়া হয় মডুলার অ্যাঙ্কারিং বা রেকর্ড অ্যাঙ্কারিং এই মডুলার অ্যাঙ্কারিং কেন বলছি বা রেকর্ড অ্যাঙ্কারিং কেন বলছি নির্দিষ্ট সময়ে শ্যুট করা থাকলো অ্যাঙ্কারিংটা তুমি পড়ে গেলে পড়াটা শ্যুট করা থাকলো একটা টাইম ফ্রেমের মধ্যে ধরো মোটামুটি বুলেটিন হয় 24 মিনিট করে 24 মিনিটের বুলেটিন 24 মিনিটস বুলেটিন আর হচ্ছে 6 মিনিটের ব্রেক থাকে কোনো সময় কমার্শিয়ালটা কমতে পারে বাড়তে পারে হতে পারে 26 মিনিট তাহলে 4 মিনিটের ব্রেক মানে তোমার ব্রেক বাম্পার মানে বিরতি হবে না হবে কারণ তো একটা কমার্শিয়ালের উপর তো একটা নিউজ চ্যানেল চলে ফলে বিজ্ঞাপনটা খুব প্রায়োরিটি ফ্যাক্টর এই 24 মিনিটটাকে আমি বেশ ধরে চললাম 6 মিনিট হচ্ছে বিজ্ঞাপন এই 24 মিনিটের মধ্যে আবার ধরো 12 ভাগ থাকে এখন সময় একটা বিজ্ঞাপনী বিরতির ফিরে আসছি বিরতির পর তুমি 12 মিনিট খবর পড়ার পর একটা বিরতিতে চলে গেলে আবার ফিরে এলে বাকি 12 মিনিটটা পড়লে দিয়ে সংবাদ সারাদিন এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর এবং আপডেটের জন্য চোখ রাখুন অমুক নিউজের পর্দায় ক্লিয়ার এই যে টাইম ফ্রেমটা এই 30 মিনিট টাইম ফ্রেমের মধ্যে 24 মিনিটটা শ্যুট করে রাখা হয় ধরো খবরটা তোমাকে দুপুর 12টায় পড়িয়ে নিল তোমার নাম বলো পিউ বলো পিউ তোমাকে আজকে 12টায় অ্যাঙ্কারিং দেওয়া হয়েছে তুমি 12টা থেকে ওটা 12:30টা পড়ে রাখবে আমরা ওটা 2টোর সময় চালাবো 2টোর সময় আমরা লাইভ বুলেটিন যাব না রেকর্ডেড বুলেটিন যাব কারণ আমাদের কিছু কাজ আছে তো তোমার বুলেটিনটা রিপিট দেবো বুঝা গেল রেকর্ড করে রাখছে বলে সেই কারণেই এটাকে বলা হয় মডুলার করে রাখা নিউজ চ্যানেলের ভাষায় এটাকে বলে মডুলার অ্যাঙ্কারিং আর তোমাদের বোঝবার জন্য আমি করলাম রেকর্ড বুলেটিন অ্যাঙ্কারিং এই মডুলার অ্যাঙ্কারিং মানেই হচ্ছে একটা চাঙ্ক এটা তো একটা কোথাও একটা স্টোরে রাখা হচ্ছে ধরো এটা একটা হার্ড ড্রাইভে রাখা হচ্ছে বা কম্পিউটারে একটা হার্ড ড্রাইভে রেখে দেওয়া হচ্ছে যখন ওটা প্লে করে দেওয়া হবে ঠিক 2টো বাজবে ওটা প্লে করে দেওয়া হবে এই যে মডুলার অ্যাঙ্কারিং এই মডুলার অ্যাঙ্কারিংয়ে এই রেকর্ডের অ্যাঙ্কারিংয়ে তুমি বেশ কিছু রেডি স্ক্রিপ্ট পাবে
4 লাইন করে লেখা, কোনোটা 3 লাইন, কোনোটা 4 লাইন, তাকে বলা হয় অ্যাঙ্কার। কি বললাম? তুমি যে অ্যাঙ্কার সেই অ্যাঙ্কার না, কিন্তু স্টোরিকে ডিগনিফাই করার জন্য বা ওটাকে ব্যাখ্যা করার জন্য একটা 3-4 লাইনের অ্যাঙ্কার লেখা থাকে, ঠিক আছে? সেইটা তোমাকে দেখে পড়তে হবে। কোথায় দেখবে? টেলিপ্রম্পটার। টেলিপ্রম্পটারে ওগুলো মোটা হরফে লেখা থাকে বা ওটাকে ছাপ ফেলা হয়। অনেক সময় তোমরা দেখবে খবর পড়ার সময় যে নিউজ অ্যাঙ্কার পড়ছে তার বাঁ হাতে একটা রিমোটের মতো জিনিস থাকে অথবা ডান হাতে একটা রিমোটের মতো জিনিস থাকে, অনেক ক্ষেত্রেই দেখবে সেই রিমোটটাকে ও কন্ট্রোল করে। ওই যে টেলিপ্রম্পটারে লেখাটা উঠছে সেই লেখাটা ও ওইভাবে কন্ট্রোল করে, ঠিক আছে? এবার একটা নির্দিষ্ট স্পিড আছে, তুমি এত স্লোলি পড়লে লোক ঘুমিয়ে পড়লো। মানে আমি আবার বললাম, আগে খবর পড়ার ধরন একরকম ছিল, কলকাতার দূরদর্শনে যারা ছোটোবেলায় আমরা দেখেছি আস্তে আস্তে পড়তো, নমস্কার আমি সুচারু, চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে, মানে একটা টেক আপ পজ। এখন পাল্টে গেছে একদম ধারণাটা, এখন খুব অ্যাগ্রেসিভনেস চলে এসছে, অনেক স্পিড। আর তোমার অল্প কথা বলার মধ্যে আমি অনেকগুলো খবর ধরাবো, কারণ আমার ওটা মেন ইস্যু, ঠিক আছে? তো আমি তখন এখন স্পিডে শুরু হলে কি হয়, আমি এইভাবে শুরু করলাম যে নমস্কার আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই TV9 বাংলায়, শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরের দিকে। আমি চলে গেলাম খবরের দিকে। তাহলে দুটোর ধাঁচাটা কিন্তু একদম বদলে গেছে। সেই কারণেই এখন কিন্তু আমরা নিউজ কাস্টার, মাথায় রাখতে হবে। তো এই মডুলার অ্যাঙ্কারিংয়ে তুমি কিছু রেডি স্ক্রিপ্ট পাবে, তাকে কি বলা হয় বললাম? অ্যাঙ্কার বলা হয়। এই 3-4 লাইনের অ্যাঙ্কার সবসময় তোমার কাছে রেডি ফরম্যাটে টেলিপ্রম্পটারে শো করবে। 3-4 লাইনের রেডি ফরম্যাটে টেলিপ্রম্পটারে ওটা শো করবে তোমাকে, ওখানে দেখা যাবে, তুমি দেখতে পাবে। ধরে নাও টেলিপ্রম্পটারটা ঠিক তোমার আই লেভেলের থেকে 3-4 ফুট কি 5 ফুট দূরে থাকে, ক্যামেরার ঠিক তলাতেই থাকে। মেন একটা ক্যামেরা, এটা ধরো ক্যামেরা লেন্স, ঠিক এর তলাতে, আর এটা হচ্ছে টেলিপ্রম্পটার, এটা ক্যামেরা স্ট্যান্ডটা দেখা যায় ঠিক এরকম এতে থাকে। এই ক্যামেরা লেন্সটা দেখবে ভালোভাবে তাকাবে, লেন্সের ভেতর আরেকটা লেন্স, তার ভেতর আরেকটা লেন্স, তারপর একটা ছোট্ট এরকম ক্ষুদ্র পয়েন্ট মতো, তাহলে তুমি ওই আই কন্ট্যাক্টটা মেনটেন হবে। এই বেসটা এমনভাবেই লাগানো থাকে, এই মনিটরটা, এটা কম্পিউটারে মনিটর লাগানো থাকে, নাহলে টেলিপ্রম্পটারে একটা আলাদা বড় স্ক্রিন পাওয়া যায় এরকম টাইপের দেখতে, সেটা লাগানো থাকে এর তলাতে। তোমার লুক শিফট করবে না। তুমি ধরো একটা রিডিং পড়ছো, মনে হবে না যে তুমি রিডিং পড়ছো, মোটামুটি আই লেভেলটা তুমি ওই জায়গায় রাখলে তুমি লেখাটা ঠিক দেখতে পাবে। এবার ওইটা আস্তে আস্তে তুমি রিমোটে তুললে, এবার ধরো তুমি একটা খবর পড়ছো, আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর খানিকক্ষণের মধ্যেই শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধের একেবারে ফাইনাল পর্ব, আর সে নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। এবার তোমার স্পোর্টস ডেস্ক একটা প্যাকেজ স্টোরি রেডি করে রেখেছে, সেটা গেল, তুমি বলার পরে তুমি অফ এয়ার হয়ে গেলে, তোমাকে আর দেখা যাচ্ছে না, এবার ওই স্টোরিটা যাচ্ছে, দেখবে ভালোভাবে নিউজ চ্যানেল ওয়াচ করবে, ওয়াচ করলেই বুঝতে পারবে, তখন ওই স্টোরিটা প্যাকেজটা প্লে হচ্ছে। আবার তুমি পরের খবরটা একটা পড়ছো, ধরো ওই খবরটা পড়ার পর তুমি পড়ছো যে ধরো স্পোর্টসের পরে তুমি একটা হার্ড নিউজ পড়ছো, এরকম এসছে ধরো যে গালওয়ান সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি, ভারত এবং চীনের সেনাদের মধ্যে ধাক্কাধাক্কি, ঘটনায় আহত প্রায় 147 জন, এ নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। আবার একটা প্যাকেজ যাচ্ছে, তোমাদের ডেস্ক ওটা রেডি করে রেখেছে, একটা ওয়ার প্যাকেজ, একটা যুদ্ধের প্যাকেজ, সেটা ওরা যা ভিজুয়ালস পেয়েছে সেটার ওপর একটা প্যাকেজ স্টোরি যাচ্ছে। তো তুমি এই যে একটা একটা করে পড়ছো এবং দেখে নেবো প্রতিবেদন, বা অনেক সময় প্রতিবেদন বলে না, সে নিয়েই একটি বিশেষ রিপোর্টও অনেক সময় বলে। এই যে কথাগুলো আমি বলছি এগুলো সব 3-4 লাইনে লেখা থাকে। এটাকে কি বলেছি, কি বলে? এটাকে অ্যাঙ্কার বলে। এটা তুমি রেকর্ড ফরম্যাটে যাচ্ছ, এটাকে বলে অ্যাঙ্কার, বা তুমি মডুলার ফরম্যাটে যাচ্ছ। এই যে তুমি পড়ে নিলে, তোমাকে 10টা লেখা পড়িয়ে নিল, পড়িয়ে নেওয়ার পর এটা এডিট রুমে পড়ে যাবে, এডিটাররা একটা করে অ্যাঙ্কারের সঙ্গে ওই স্টোরিগুলো জুড়বে। এবার ওদেরকে তো ওটা সাজাতে হবে স্লাইড শোতে, কারণ তুমি তো লাইভ বুলেটিন পড়ছো না, ওটাকে সাজিয়ে নিল, সাজিয়ে নিয়ে ওটা একটা নিউজ উইল, কি বললাম, উইল করে রেডি করে রাখলো। এবার ওটা কটায় প্লে দেওয়া হবে পিউ বলেছি, 2টোর সময় প্লে দেওয়া হবে, 2টোই প্লে দেওয়া হবে, এটা জেনে রাখো, টেকনিক্যালিটিসের জন্য জানা দরকার। এই প্লেটা কোথা থেকে দেওয়া হবে? পিসিআর এমসিআর যে রুম রয়েছে সেখান থেকে এটা প্লে হবে। পিসিআর কন্ট্রোল রুমে সেখানে এক্সিকিউটিভ আছে, আর
তার সঙ্গে থাকবেন একজন বুলেটিন প্রডিউসার। কি বললাম? বুলেটিন প্রডিউসার, যাকে বলা হয় বিপি। ক্লিয়ার? এই বিপি কিন্তু অ্যাঙ্কারকে কমান্ড দেয়, অ্যাঙ্কারকে ইনস্ট্রাক্ট করে, রিপোর্টার এবং অ্যাঙ্কারের মধ্যে লিয়াজও মেনটেন করে, এবং বুলেটিনে কখন ব্রেক নেবে, কখন ব্রেক থেকে ফিরে আসবে, টোটালটা কমান্ড যিনি করে সেটা কিন্তু বুলেটিন প্রডিউসার। পাতি বাংলায় যদি বলো, অ্যাঙ্কারকে না চাই কিন্তু বুলেটিন প্রডিউসার। ঠিক আছে? এই বুলেটিন প্রডিউসার, এবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে বুলেটিন প্রডিউসারের পোস্ট কারা কারা পেতে পারে? একদম খুব এক্সপিরিয়েন্স পার্সন, দীর্ঘদিন নিউজে কাজ করছে, ডেস্কে হতে পারে, বা সে খুব সিনিয়র অ্যাঙ্কার, সে বুলেটিন প্রডিউসার হতে পারে। এবার সে তো তার বুলেটিনের প্রডিউসার হতে পারবে না। ধরো মৌপিয়া নন্দী, সে হয়তো নতুন কোনো অ্যাঙ্কার এসছে, তার বুলেটিনে ও প্রডিউস করছে, ফলে অপারেশন এন্ডে পুরো সুতো তার হাতে থাকে, প্রডিউসারের হাতে থাকে। প্রডিউসার এবার তোমাকে প্রম্পট করবে। এই যে তুমি একটার পর একটা অ্যাঙ্কার পড়ছো, একটা অ্যাঙ্কার পড়ার পর তোমাকে আবার বলবে কিউ, মানে পরেরটা পড়তে, কিউ মানে পরেরটা পড়তে, আবার কিউ। একটা বিজ্ঞাপনী নিয়ে রাখ, সংবাদ শিরোনামে এখন বিজ্ঞাপনী বিরতি, সংবাদ সারাদিনে এখন বিজ্ঞাপনী বিরতি হলো, ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। গোটাটা ও তোমাকে বলে বলে রেকর্ড করিয়ে রেখে দিল, 2টোর সময় জিনিসটা প্লে করে দিল। এই যে জিনিসটা তুমি পাচ্ছ, রেডি ফরম্যাটে পাচ্ছ, তোমাকে লিখতে হচ্ছে না, নিজে থেকে নিয়ে বলতে হচ্ছে না। তোমার যা প্রতিবেদন লেখা আছে, প্যাকেজ একটা লিখতে গেলে থাকে ভয়েস ওভার 1 2 3 করে, মানে যেটা ভয়েসে যাচ্ছে, আর তুমি অ্যাঙ্কারটা শুধু পড়ছো, তুমি শুধু অ্যাঙ্কারটা পড়ছো, এটা তুমি রেডি ফরম্যাট পাচ্ছ। কিন্তু এর পরের যে বুলেটিনটার কথা বলবো সেটা একদম অন্যরকম। মডুলারটা বুঝে গেছো? যে তোমার খবর পড়াটা রেকর্ড করে রাখা হচ্ছে, তারপর সেটা মধ্যে ওই স্টোরিগুলো, যেখানে যে খবরটা পড়েছো, অ্যাঙ্কারটা পড়েছো, তার সেই স্টোরিগুলো এডিটেড ভার্সানে বসানো হচ্ছে, তারপর সেটা পিসিআর থেকে প্লে করছে বিপির উপস্থিতিতে। বিপি বললো চলো প্লে করে দাও, এবার খবরটা যাচ্ছে, তুমি সেখানে দেখে নিতে পারছো। রেকর্ডেড বুলেটিনে কিন্তু তুমি অনেকবার টেক নিতে পারো, ধরো পড়তে গিয়ে আটকে গেল, হতেই পারে না, আমাদের অনেক সময় জিম আটকে যায়, পড়তে গিয়ে আমার জিনিসটা আটকে গেল। যেন তুমি বললে, নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তের সংবাদ সারাদিনে। আজ বসন্ত উৎসব, রঙে রঙে মেতেছে গোটা রাজ্য, শান্তিনিকেতনের ছবি, শান্তিনিকেতন বলতে গিয়ে তোমার একটা ফাম্বেল আপ হয়ে গেল, টেক 1 আবার একটা তুমি আটকে গেলে, টেক 2। রেকর্ডেড বুলেটিনে এই সুযোগটা সকলে পাবে, রেকর্ড করে নেওয়ার জন্য তুমি বারবার ইউ ক্যান টেক, সেই জন্যই মডুলার বুলেটিন। কিন্তু লাইভ বুলেটিনে সেটা পাবে না, সেই সুযোগটা পাবে না। বা নিউজ কাস্টারের কাছে ভীষণ ভাইটাল পার্ট। ভবিষ্যতে হতে একদিন তো তুমি স্বাবলম্বী হবেই, পাড়ার লোক, তুমি গাড়ি থেকে নামবে, 4 জন জিজ্ঞেস করবে, আরে দেখলাম আজকে তোমাকে, তো ভালো লাগবে, তখন গর্বের বিষয় হয় জিনিসটা, দেখতেও ভালো লাগে। তো আসল ক্যালি কিন্তু এই লাইভ বুলেটিনেই আসল ক্যালি লুকিয়ে আছে। কারণ এই বুলেটিন তুমি যখন পড়তে যাবে, হোয়াট এভার ইউ স্পিক সবটাই লাইভে যাচ্ছে, কোটি কোটি দর্শক দেখছে যা তুমি পড়ছো, কোনো টেক নেওয়ার সুযোগ পাবে না। ফাম্বেল করে গেলেও মাফ করবেন বলে পড়ে দিতে হবে, আবার ফাম্বেল করে গেছো ধরো। তাই এই বুলেটিন যখন পড়তে বসবে, মাথা ঠান্ডা করে, মাথার অন্য চিন্তা বাইরে রেখে বসবে। বাড়িতে কি হলো, আজকে মা কষা মাংস কেন করলো না, আজকে বাবা কেন বকলো, বয়ফ্রেন্ড কেন ফোনটা ধরছে না, মাথা থেকে বের করে দাও, একদম বের করে দাও। ওই সময় দরকার হলে তুমি তোমার ফোনটা সুইচ অফ করে দাও, একদম নিজের বুলেটিনের জন্য প্রিপেয়ার করে যাও, একদম নিজেকে বুলেটিনের জন্য প্রিপেয়ার করে স্টুডিওতে 10 মিনিট আগে ঢুকে যাও এবং টেক ইউর পজিশান। 3টে খবর পড়া মানে তুমি 3টে টেবিলে বসবে না, 2:50 ঢুকে যেতে হবে। ঢুকে পড়ে তোমার ব্লেজার থাকলে বা অন্য ড্রেস কোনো থাকলে, সেগুলো তো কোম্পানি ঠিক করে দেয় কস্টিউমস, তুমি সেগুলো পরে বসলে, ল্যাপের লাগাবে, কানে ইয়ারফোন থাকে সেটা তুমি সেট করলে, চুলটা দেখে নিলে ঠিক আছে কিনা, তুমি মনিটরে একবার দেখে নিলে তোমার লুকটা সুন্দর লাগছে কিনা, কারণ অল ওভার সবটাই তো প্রেজেন্টেবল, তোমার কাছে প্রেজেন্টেবল লাগছে কিনা। হয়তো সকালবেলা 6টার বুলেটিন, চোখ পোক এখনও ফুলে আছে, ঘুম ফুম দাঁত পাত মেজে কোনো কমে ঢুকে পড়েছে, 7টার বুলেটিনটা ধরতে হবে, তাহলে তোমাকে অনুযায়ী প্রিপেয়ার করে নিতে হবে। এই 10 মিনিট কিন্তু তুমি সময় পাবে, কখনো কোনো দিন নিজের প্রিন্সিপাল মিস করবে না।
যে আমি অনেক দিন ধরে খবর পড়ছি 3টে পড়া মানে 2:57 ঢুকবো হেডলাইন্সটা নিয়ে, একদম নয়। 10 মিনিট আগে তুমি প্রিপেয়ার করবে, যে যত কাজই তোমাকে ডাকুক। তোমার যদি 3টে খবর থাকে, তুমি ধরো 12টা থেকে 2টো পড়েছো, আবার 2টো থেকে 3টে তোমার নেই, 3টে থেকে পড়বে। তুমি ডেস্কে বসে কাজ করছিলে, ঘড়িটা দেখে কাজে বসবে। যদি দেখো যে তোমার কাজটা বাকি রয়েছে, অন্যজনকে বলবে, বুলেটিন প্রডিউসার যে আছে বা ডেস্ক ইনচার্জ যে আছে, যে আমি 3টের খবরটা পড়তে যাচ্ছি, হয় এটা অন্য কাউকে দিয়ে করি নাও, নাহলে আমি এসে করছি, এখন হবে, নাহলে কেস খেয়ে যাবে কিন্তু একদম। টাইম টু টাইম স্টুডিও ইন করে যাও, টেক ইউর হট সিট, বসে গেলে এবার তুমি লাইভ বুলেটিন পড়বে। লাইভ বুলেটিনেও একই রকমভাবে 3-4 লাইনে তৈরি করা বেস অ্যাঙ্কার অবশ্যই থাকবে। টেলিপ্রম্পটারে অ্যাঙ্কার ভাসতে তুমি দেখবে, কিন্তু এখানে গতানুগতিকভাবে একটা স্টোরি নেওয়ার পরই বারবার হয়তো রুলসটা ব্রেক হবে। মডুলারে যেমন তুমি 8-10টা একসঙ্গে পড়ে নিয়েছিলে, এখানে কিন্তু সেরকমটা হয় না। লাইভ বুলেটিন মানে লাইভ মেটেরিয়ালস দিয়ে করবে। লাইভ বুলেটিন মানে সব কিছু লাইভ মেটেরিয়ালস দিয়ে করবে। সাপোজ তুমি শুরু করলে, নমস্কার, আমি সুচারু, খবর প্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। তুমি এবার খবর পড়লে যে মধ্যরাতে মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের রেষারেষিতে মৃত্যু হলো 3 জনের, এ নিয়েই এটি বিশেষ রিপোর্ট। এবার রাতের যেহেতু হয়েছে, রিপোর্টটা ধরো প্যাকেজটা চলে গেল। প্যাকেজটা চলতে চলতে তোমার কাছে বুলেটিন প্রডিউসার, আমি বলেছি কানে একটা ইপি থাকবে, চ্যানেল প্রোভাইড করবে, তোমাকে নিয়ে যেতে হবে না। ওই ইপিটাতে একটা ইনস্ট্রাকশন হলো, তোমার নাম বলো, পূর্বাশা। পূর্বাশা, এই প্যাকেজটা যাচ্ছে, এরপরেই যে স্টোরিটাতে যাব সেটা হচ্ছে এগড়ায় ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে অনেকের মৃত্যুর আশঙ্কা, বাজি কারখানায় বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। এই 3টি ইনপুট আছে, ছবি আছে আমার কাছে, 45 সেকেন্ডের ছবি আছে। ওই 45 সেকেন্ডের ছবিটা চলবে আর তুই বলতে থাকবি, কেমন? এইটুকুনি বলে তোমার কাছে রেখে দিল। তোমার কাছে কিন্তু আর কোনো ইনপুট নেই। 3 লাইনের ইনপুট তোমায় দিয়েছে, এগড়ায় বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণ, অনেকের মৃত্যুর আশঙ্কা। আর কোনো ইনপুট নেই, তোমার কাছে ছবি আছে। তুমি জানো না যে ওখানে রিপোর্টার পৌঁছেছে কিনা, বা সে লাইভ দেওয়ার মতো অবস্থায় আছে কিনা, তোমার জানাই নেই। তুমি অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে কিন্তু হচ্ছে ফেস অফ দ্য চ্যানেল। ফেস অফ দ্য চ্যানেল হচ্ছে অ্যাঙ্কার। সে কিন্তু প্রথম ডেলিভার করবে খবর, যে কোনো খবর দেখবে প্রথম ডেলিভার করে অ্যাঙ্কার। তারপর একটা ব্রেক করলো, কোনো বড় খবর, ব্রেকিং নিউজ দিল, সেটা অ্যাঙ্কার আগে বলে নেয়, তারপর সেটা রিপোর্টার ডেসক্রাইব করে বা ব্যাখ্যা করে, এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, করে তো। কিন্তু ফেস অফ দ্য চ্যানেল হচ্ছে অ্যাঙ্কার। ফলে তোমাকে এইটা বলে দিয়েছে। ওই প্যাকেজটা যেই শুরু হলো, তোমার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে একটা আলাদা অ্যাগ্রেসিভনেস চলে আসবে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এগড়ায় বিস্ফোরণ, বিস্ফোরণে অনেকের মৃত্যুর আশঙ্কা, সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পর্দায়। চ্যানেলের নাম বললে আমাদের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি বিভৎসতা। ইতিমধ্যেই প্রায় অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজি কারখানা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তুমি বকে যাচ্ছ, কিন্তু সেই ছবিটা কি অ্যাঙ্কার দেখতে পারবে? একদম মনিটরে থাকবে। এবার তোমাকে ওটা কখনো অফ এয়ার করবে, কখনো অন এয়ার করবে। পুলিশের ভূমিকা কি? এই বিস্ফোরণের তীব্রতা দেখে আগে জানতে হবে যে কিভাবে বিস্ফোরণ ঘটলো, সেখানে কি ধরনের বারুদ মজুদ থাকতো। তদন্তকারী আধিকারিকরা তার তথ্য অনুসন্ধান পেতে চাইছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে এই বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। ফলে সেখানে কিন্তু বাজি কারখানার পরিবর্তে বোমা তৈরি হতো, এ প্রশ্নও কিন্তু উঠছে। তুমি অ্যারাইজ করে দাও, কেউ তোমায় কান মলা দেবে না, কারণ তোমাকে তো টানতে বলেছে 10-15 মিনিট, তোমাকে এই ইনপুটসগুলো দিয়েই টানতে হবে। হাড় হিম করা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু বাংলা ভালো শব্দের ব্যবহার, হাড় হিম করা। তদন্তকারী আধিকারিকরা, তুমি পুলিশ বলতে পারো, কিন্তু পুলিশটা শোনা মাত্র। কিন্তু যখনই তুমি বলবে জিজ্ঞাসাবাদ করছে, আমরা বলি না জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তুমি যখন বললে যে ইতিমধ্যেই ধরা পড়েছে বাজি কারখানার মালিক, তাকে সম্মুখীন হতে হচ্ছে ইন্টারোগেশনের, অর্থাৎ জিজ্ঞাসাবাদের। এই যে ইন্টারোগেশন, কারণ তুমি তো জানো না তোমার টার্গেট অডিয়েন্সটা কী আছে। কলকাতায় বসে একজন দেখছে, মুম্বাইতে একজন দেখছে, এগড়াতে একজন দেখছে, বসিরহাটে একজন দেখছে, হাওড়ায় একজন দেখছে, ন্যাজাটে একজন দেখছে, উত্তর 24 পরগনা একজন দেখছে, দক্ষিণ 24 পরগনা একজন দেখছে। তাহলে আমার টার্গেট অডিয়েন্সটা বিভিন্ন রকম। ফলে আমার বাংলার মধ্যে খানিকটা ইংলিশ ইনপুটও থাকবে, যেগুলো কিছু কি ম্যাজিক্যাল ওয়ার্ডস, এগুলো তুমি বলতে বলতে শিখে যাবে, কিন্তু একদিনে হবে না। এই যে তুমি বলছো তদন্তকারী আধিকারিকরা সন্দিহান যে কীভাবে হলো, বিস্ফোরণের তীব্রতা, এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। হ্যাঁ, মানে এই ওয়ার্ডগুলো
আমাকে নিজেকে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। বা তুমি হয়তো বলছো যে বিভৎসতা, হাড় হিম করা, এই যে ভাষা বা এই ওয়ার্ডগুলো তুমি তোমার বড় সেন্টেন্সের মধ্যে ঢোকাচ্ছ, একটা কথার মধ্যেই অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, এমন একটা শব্দের ব্যবহার করলে তোমাকে অনেক বেশি কিছু বলতে হলো না, সেই ছোট শব্দেই ম্যানেজ হয়ে গেল। আমরা আমাদের প্রিয় মানুষকে কিছু বোঝানোর জন্য আমরা কি সবসময় আই লাভ ইউ বলি? বলি না। অনেক ক্ষেত্রে অনেক কথা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় যে আমি তাকে পছন্দ করছি। ঠিক সেরকমভাবেই অনেক কথা দিয়ে, অনেক ওয়ার্ড ইউজের মাধ্যমে বোঝানো যায় যে আমার ডেপথটা কতটা আছে। 10 জন 10টা চ্যানেলে অ্যাঙ্কারিং করছে, এবিপিতে একজন, জি24-এ একজন, TV9-এ একজন, রিপাবলিকে একজন, R+-এ একজন, কিন্তু সবাই সুইচ ওভারটা করে তোমার কাছে স্টাক করবে কেন? ইউ হ্যাভ টু আ কোয়ালিটি না। বাড়িতে একটা আলোচনা হবে, এই যে ছেলেটা পড়ে না বা এই মেয়েটা পড়ে না, এর খুব ভালো ভালো ভাষা ব্যবহার করে, দেখবি তোর বাবা মারই একটা, প্রত্যেকের কাছে একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, আমার কাছে তখন মানে লিড অ্যাঙ্কার ছিল অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তারপরে আরেকটু যখন বড় হলাম দেখলাম সুমন দে এলো, ফলে ওটা আমার কাছে একটা, আমি চেষ্টা করতাম ওদের মতো করে আয়নার সামনে বলার, বা নকল করতাম, বা আমার মনে হতো এরকম হলে ভালো লাগে, মানে হয় না, কাউকে দেখে আমার ইচ্ছাটা জাগলো। তখনও তো আমি জানি না যে আমি নিউজের ফিল্ডে আসবো কি না ফিল্ডে আসবো, সেটা পরে ইচ্ছা জেগেছে। ফলে এই জায়গাটা কিওয়ার্ডস বাড়াতে গেলে বা ম্যাজিক্যাল ওয়ার্ডসের সংখ্যা বাড়াতে গেলে বাংলা অভিধান আমাদেরকে দেখতে হবে, মানে বাংলা ডিকশনারি। পকেট সাইজ ডিকশনারি পাওয়া যায়, অনেকের বাড়িতেও আছে বাংলা অভিধান। প্রত্যেক দিন একটু একটা করে শব্দ, এবং সেই একটা করে শব্দের কতগুলো মানে ওটাকে কানেক্ট করে, আর ওর কথাটা যে মেশিনের মধ্যে আসে সেটাকে বলা হয় অভিভ্যান অথবা ব্যাকপ্যাক। ওটা একটা লাইভ মেশিন টাইপের, এরকম ব্যাগের মতো একটা ব্যাগ থাকে, তার মধ্যে একটা মেশিন থাকে, ক্যামেরা থেকে একটা আউটপুট গিয়ে ওই মেশিনে খালি এটা দিতে হয়, দিলে সুইচটা টিপে দিলেই লাইভ পাবে, টোটাল ফিডটা পাবে। ওটাটাই নেট বেস, ওর মধ্যে 12-13খানা সিম থাকে বিভিন্ন কোম্পানির। ওটা 12.5 লাখ টাকা দাম এক একটা মেশিনের। তো ওইটার মাধ্যমে ফিডটা পিসিআর রুমে আসছে, পিসিআর থ্রু পিসিআর এমসিআর হয়ে ওটা টেলিভিশনে যাচ্ছে। এবার অ্যাঙ্কার যখন পড়লো, মানে এবারে রিপোর্টার পেয়ে গেল, এইবার তুমি কিন্তু তোমার খেলার জায়গা, রিপোর্টারকে খেলতে দেওয়ার জায়গা, তুমি এতক্ষণ নিচে টেনেছো। এবার তুমি বললে যে এগরার এই ঘটনার স্থলে, একেবারে অকুস্থলে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি? বিভৎস এক ছবি আমরা দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি সেখানে? প্রশাসন কতটা উদ্ধার কার্য করতে পারছে? কতজনের মৃত্যু হয়েছে বলে খবর? এবারে ও তোমাকে ডেসক্রাইব করা শুরু করলো। ডেসক্রাইব করা শুরু করার সময় আবার ওই উইন্ডো সিস্টেম হতে পারে, একদিকে অ্যাঙ্কার, একদিকে থাকবে প্রতিনিধি, ঠিক আছে? প্রাইমারি লেভেলে তুমি ওকে ধরে নিয়েছো, ও বলছে তুমি আছো, ঠিক আছে? আমি আর আঁকলাম না, আমার আঁকাটা তো জঘন্য, আমি আঁকলাম না, ঠিক আছে? অ্যাঙ্কার আর প্রতিনিধি রয়েছে, তুমি এবার ওর সঙ্গে কমিউনিকেট চলে গেলে। এবারে ও বলা শুরু করলো, দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং ঘটনাস্থলের ছবিটা দেখেই তুমি বুঝতে পারবে গা শিউড়ে ওঠার মতো, দেখো বারুদের স্তর ঘাসের ওপর পড়ে গিয়েছে, এবং প্রায় এলাকা থেকে 100 মিটার দূর পর্যন্ত কম্পনের শব্দ শোনা গিয়েছিল, এবং তীব্রতা এতটা দেখা গিয়েছে, দেখো গাছের ওপর উঠে গিয়েছে টিনের শেড, মানে একটা ব্লাস্ট হয়েছে। ও এবার ওই সাবজেক্টটা তোমায় দেখাচ্ছে, ও বলতে শুরু করছে, বলছে কন্টিনিউয়াস। যদি টানা 20-25 মিনিট বলে যায় তাহলে খুব মোনোটোনাস লাগবে, তাহলে তোমাকে ওকে কাটতে হবে, কিছু কোয়েশ্চেন্স তোমাকে অ্যারাইজ করে দিতে হবে। সুচারু, তোমার কাছে এই বিষয়ে আসবো, আর একটা বিষয় তোমার কাছে আসবো, এই মুহূর্তে তোমার কাছে আসবো। তোমার কাছে আরেকটি প্রশ্ন, যে তদন্তকারী আধিকারিকরা সেখানকার এগরা থানা পুলিশ তদন্ত করছে, কিন্তু এই ঘটনায় কি এই তদন্তবার সিআইডি কাঁধে নিতে পারে? যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে খবর, ওর কাছে ও তথ্য থাকলে জানাতে থাকলো, যদি না থাকলে ও কীভাবে বাইপাস করতে হয় রিপোর্টার জানে, চালাক মাল সব কটা, যে কীভাবে বাইপাস করতে হয় ও জানে, বোঝা গেল? এবার ওদের কাছে তথ্য থাকলে ও বললো যে ঘটনার যা তীব্রতা, এবং যেহেতু মুখ্যমন্ত্রী আসার সিদ্ধান্ত নিয়েছেন, যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন, এবং জানা যাচ্ছে যে স্বতঃপ্রণোদিতভাবে সিআইডি এই তদন্তভার নিজের কাঁধে তুলে নিলেও তোমাকে জানিয়ে রাখতে চাইবে। তার মানে ওখানে দাঁড়িয়ে ও একটা ব্রেক করে দিল, একটা বড় খবর ব্রেক করে দিল। স্বতঃপ্রণোদিতভাবে সিআইডি নিজের কাঁধে তদন্তভার তুলে নিল। বলো স্বতঃপ্রণোদিতভাবে মানে কি? কেউ অভিযোগ করেনি, কমপ্লেন লজ করেনি, কোনো বড় ডিভাস্টেটিভ ঘটনা আমি নিজে অ্যাকোয়ার করলাম ইনভেস্টিগেশনটা, তখন তাকে বলা হয় স্বতঃপ্রণোদিতভাবে, ইংরেজিতে সুওমোটো। তো এই যে ইনপুটটাও দিয়ে দিল, তার মানে তুমি বলছো সেখানে সিআইডি আধিকারিকরা যেতে চলেছেন, তুমি আমার সঙ্গে থাকো,
তুমি এবার আবার আলাদা করে একবার জানিয়ে দিচ্ছ। এই মুহূর্তে জানিয়ে রাখি, এগরায় বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। স্বতঃপ্রণীতভাবে সিআইডি আধিকারিকরা এই তদন্তভার হাতে নিল এবং আজকেই তারা ঘটনাস্থলে যাবেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন বলে জানা যাচ্ছে। আমরা আবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারুর কাছে। হয়ে গেল। এইবার এই ফার্স্ট ইনপুটের সঙ্গে তুমি হাজাতে তোমাকে প্রডিউসার ইনপুট দিল, হ্যালো শোন না, ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি। ওখানে যারা মারা গেছে তাদের মর্গে রাখা হয়েছে, ডেড বডি রিকভারি সংক্রান্ত বিষয় রয়েছে, এ বিষয়ে ওর দেবে। তুমি ওর সঙ্গে ততক্ষণ করছো, তার মাঝেই কিন্তু তোমায় বললো আর একটা উইন্ডো কেটে দিল। এখান থেকে রয়েছে ধরো সুজয়। এবার ও হয়তো ওখান থেকে বললো, তোমাকে যেই বললো তুমি ওকে থামালে। সুচারু, তোমার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। তবে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে মৃতদের দেহ রাখা হয়েছে সেখানে কি পরিস্থিতি? উদ্বেগে উৎকণ্ঠায় যে পরিবারগুলো একেবারে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারা দেহ সংগ্রহ করতে গিয়েছেন, কি পরিস্থিতি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে? আহতদেরই বা কী অবস্থা? এবার সুজয় বলা শুরু করলো যে আমি এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়ে রয়েছি। কারিকোরাঙ্গি হাসপাতালের সুপার জানিয়েছেন 12 জনের মৃত্যু হয়েছে। আজকে সন্ধ্যের পর তাদের দেহ হস্তান্তর করা হবে, কারণ যেহেতু এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু, ফলে আগে ময়নাতদন্ত হবে, নিশ্চিত করা হবে যে বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে কিনা, তারপর তাদের হাতে দেহ হস্তান্তর। অন্যদিকে গুরুতর আহত রয়েছেন 8 জন যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং অল্প বিস্তর আহত হয়েছেন আরও 10 জন রয়েছেন। হলো। এবার ও তোমাকে ইনপুট দিতে এবার তুমি ইনপুট পেয়ে গেলে আর একটা সিআইডি ভবানী ভবন থেকে মুভ করছে। সিআইডি হেডকোয়ার্টার জানো কোথায়? কলকাতায়। ইয়েস, ভবানী ভবন থেকে মুভ করছে। এবারে সিআইডি টিম বেরোচ্ছে, সেখানে একটা রিপোর্টার কলকাতায় আছে, সে ওখানে ছবিটা করে তোমাকে ইনপুট দিচ্ছে। সিআইডি রওনা দিল, ওই ছবিটা প্লে হচ্ছে। একটা উইন্ডো, দুটো উইন্ডো, তিনটে উইন্ডো, এবার 4 নম্বর উইন্ডো ঢুকে গেল। এবার তোমায় বললো ওখান থেকে রয়েছে ময়ূখ ঠাকুর চক্রবর্তী। এবার তুমি ওখান থেকে থ্রু করলে যে আমরা সুজয় তোমার কাছেও আসবো। মেদিনীপুর মেডিকেল কলেজের ছবিটা আমরা দেখেছি, এগড়ার ছবিটা দেখেছি। এবার আমরা চলে যাব সরাসরি ভবানী ভবনে। সেখান থেকে ইতিমধ্যেই সিআইডির 5 আধিকারিক ডিআইজি সিআইডি অপারেশনের নেতৃত্বে রওনা দিয়েছেন। তোমাকে বলে দেবে, ডেজিগনেশন বলে দেবে, সব প্রডিউসার বলে দেবে, তুমি খালি সেটা ডেলিভার করবে ঠিক করে। 5 আধিকারিক ইতিমধ্যেই তারা রওনা দিচ্ছেন। আমাদের প্রতিনিধি সেই কনভয়ের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তদন্তে পৌঁছে প্রথমেই প্রাথমিকভাবে তারা তদন্তের জন্য কি প্রক্রিয়া চালু করবেন, কি মনে হয় তোমার? ওর তো একটা অভিজ্ঞতা রয়েছে ওই ফিল্ডে, যেহেতু ওই অতদিন করছে, ফলে ও একটা নিজের পার্সের সামনে একটা তোমাকে এক্সপ্লেনেশন করবে। এই পার্টটা এতক্ষণ চলছিল তোমার সমস্ত জানা। এবার তুমি চলে গেলে একদম ইনভেস্টিগেশন পার্টে, কোর ইনভেস্টিগেশন পার্টে। কারণ এই সিআইডি টিমটা গিয়ে পৌঁছবে, তাদের তো ইনভেস্টিগেশন হবে। মৌলিক ব্যাপারটা কি? হোয়াট টাইপ অফ ডিটোনেটর ওয়াজ দেয়ার, কী ধরনের বিস্ফোরক সেখানে ছিল, বাংলায় যাকে বলে বিস্ফোরক। সেই বিস্ফোরক কত কেজি মজুদ ছিল, সেই গান পাউডারটা বা ওই বিস্ফোরকটা টেস্ট হবে, টেস্টের পরে ফরেন্সিক ল্যাবে যাবে, সেটা আরও মানে আবার 2বার টেস্ট হবে, তাতে ওরা নিশ্চিত হতে পারবে যে ওটা কি তৈরি হতো, বাজি না বোমা, এত তীব্রতা হলো কি করে, বা কীভাবে আগুন লেগে গেল। এই বেসিক প্রশ্নগুলো কিন্তু তুমি তখন এই সিআইডি রিপোর্টারকে জিজ্ঞেস করবে। অনেক সময় প্রডিউসার প্রশ্ন নাই বলে দিল, তোমার নিজে থেকে তৈরি করতে হবে। তো তুমি তো অ্যাঙ্কারিং করতে করতে বুঝে গেছো যে একে কী প্রশ্নটা করা উচিত, একে কী প্রশ্নটা করা উচিত। তুমি তখন তাকে এই প্রশ্নটা করলে যে সিআইডি আধিকারিকরা প্রাথমিকভাবে কী করবে। এবার সে বলতে দেখো, সিআইডি তদন্তের যা মানে গতি প্রকৃতি হয়ে থাকে অন্যান্য কেসের ক্ষেত্রে আমরা দেখেছি, এক্ষেত্রেও এগড়ায় পৌঁছে প্রথমেই তারা নমুনা সংগ্রহ করবেন এবং সিআইডির সঙ্গে বম্ব স্কোয়াডের লোকেরাও যাচ্ছেন। ঘটনাস্থল তারা আগে যাতে নমুনা নষ্ট না হয়ে যায় তারা ঘিরে নেবেন এবং তারপর তারা এই নমুনা ল্যাবে পাঠাবেন। ল্যাব টেস্টের পরে নিশ্চিত হওয়া যাবে কী ধরনের বিস্ফোরক সেখানে মজুদ করা থাকতো। এতক্ষণ চলছে ইনভেস্টিগেশন পার্টে। এইবার তোমাকে আরও ডেপথ বাড়াতে হবে। 4টে উইন্ডো হলে এবারে 5 নম্বর উইন্ডো ঢুকবে। এবারে তোমাকে বললো, শোন না, 5 নম্বর উইন্ডো কাটবো। এবারে আমাদের চ্যানেলের ডেপুটি এডিটর দাঁড়িয়েছে, মৌপিয়া দাঁড়িয়েছে, মৌপিয়া তোকে ডেসক্রাইব করবে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সিআইডি কোন কোন ধারায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। কোনো একটা তদন্ত হলে তার তো একটা কেস বা মামলা ফাইল করতে হয়, সেই মামলায় সে এগোবে। তুই না এই নিয়ে প্রশ্ন করিস। এবার তোমাকে সেখানে প্রত্যুৎপন্নমতিত্ব দেখাতে হবে। আগে তোমাকে কিছু কিছু বেসিক ধারা জেনে রাখতে হবে। একদিনে তুমি পারবে না, একদম অসম্ভব জিনিস। যদি কেউ বাতলিন দেয় একদিনে আমি সব ধারা জেনে যাব, অসম্ভব ব্যাপার। কিছু কিছু বেসিক, সবটা নয়, কিছু কিছু বেসিক জানতে হবে।
যেমন অনিচ্ছাকৃত খুন হলে কোন ধারা হয় জানো? আমি তোমাকে চটটা মারতে গেছি, তুমি মরে গেছো, আমি কেস। আমি ইচ্ছাকৃত খুনটা করিনি, কোন ধারা হবে? নাই জানতে পারো। একটা বেসিক ধারা তোমাকে ধরো, ধারাটা হলো 306। এবার ধরো তুমি 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 মিলে ওকে মার্ডার করেছো, তাহলে এটা ইচ্ছাকৃত খুন হলো। আমি কথার কথা বলছি, ইচ্ছাকৃত হলো। তাহলে তুমি একা অপরাধটা সংগঠিত করোনি। সংগঠিত করা মানে একসঙ্গে অ্যাসেম্বলি ক্রাইমটা করেছো। ওই অনেকে স্ট্যাটাসে জানো ক্রাইম পার্টনার না কি সব লেখো, একসঙ্গে ক্রাইম করেছো। ঠিক আছে, ঠিক আছে, মানে তুমি একসঙ্গে ক্রাইমটা করেছো। তাহলে এটার জন্য একটা ধারা আছে আলাদা। খুনের মামলা তো রুজু হবেই, তার সঙ্গে আর একটা জামিন অযোগ্য ধারা হবে। সেই ধারাটা হচ্ছে 120B, ভারতীয় দণ্ডবিধির 120B, 120B ধারা, যাকে বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র। আমরা অপরাধটা করব বলে একসঙ্গে প্ল্যান আপ করেছি, ষড়যন্ত্র তৈরি করেছি। ও বেটা দমদমে ক্লাস করতে আসবে, আসার সময় ওকে ঠেলে ফেলে দেবো। ক্লিয়ার? এই 120Bটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র। এগুলো একদিনে জানবে না। নবিস অ্যাঙ্কার বা 1 বছর 1.5 বছর পড়ছে জানবে না। এগুলো 3-4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হলে তখন এই ধারাগুলো তোমার মাথায় চলে আসবে। তুমি রিপোর্টারদের থেকে শুনে শুনেই সবসময় অ্যাঙ্কারদের কাছে একটা ছোট্ট নোটপ্যাড রেখে দেবে। কিছু আনকমন লাগলো যেটা তুমি শোনো নি আগে কখনো, সেইটা নোট নিয়ে নাও। বুঝতে পারছি? যেটা নোট নিয়ে নাও। ধরো এবার তুমি গেলে যে এর আইনি ব্যাখ্যা নিয়ে আমরা চলে যাব, সরাসরি ডেপুটি এডিটর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে। বলতে এই ক্ষেত্রে কি মনে হয় তদন্তকারী আধিকারিকরা কোন কোন ধারায় মামলা রুজু করে এগোবে? এবার বললো যে দেখো সুচারু, এক্ষেত্রে যেহেতু এই বিস্ফোরণের ঘটনা, ফলে এই বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রে তারা 276, 288 এবং 429 ধারায় মামলা রুজু করে এগোবে। 3টে ধারাই কিন্তু জামিন অযোগ্য। প্রথমে দেখা হবে এই মালিকের বৈধ লাইসেন্স ছিল কি না। যে ও ধারাগুলো বললো, তুমি ধারাগুলো লিখে রেখে দিলে। কোন ধারায় কি ও সেটা তো বললো, লিখে রেখে দিলে। এরকমই। হ্যাঁ হ্যাঁ, কেন লিখতে পারবে না? তুমি তো শুনছো যখন, তোমাকে সবসময় দেখা যাচ্ছে না তো। উইন্ডোতে যখন রয়েছো হয়তো ওকে দেখা যাচ্ছে, তোমাকে আবার সরিয়ে দিল, ছবি ঢুকিয়ে দিল, আবার তোমাকে নিয়ে এলো, তুমি দেখো না, অসুবিধা নেই। আমরা যেমন কি স্কুলে বা এখন আমরা পড়াচ্ছি, তুমি যেমন লিখছো, এটা তুমি তোমার মুডে আছো, তো তখন তুমি তোমার মুডে আছো, ওটাই যাবে, কোনো ব্যাপার না, ওটাই এয়ারে থাকবে, কোনো ব্যাপার না। তুমি শুনছো, হ্যাঁ, সেটাকে তোমাকে ডিসক্রাইব করতে হবে। তোমার পেছনে থাকা এলইডি স্ক্রিনে সেটা ফেলে দিয়েছে, তুমি আর বসে নয়। এই দেখবে অনেকের যখন বসে বসে খবর পড়ার অভ্যেস হয়ে যায়, দাঁড়িয়ে থাকাটা তখন একটা মনে হয় কি জেস্চার দেবো বা কী দেবো, কখনোই এরাম করবে না বা এরাম করবে না। ঠিক আছে? স্মার্টনেস হয় মানে স্মার্টলি পকেটে হাত রাখো, হাতে তোমার একটা টেলিপ্রম্পটারটা থাকেই সবসময়, নাহলে যদি টেলিপ্রম্পটার না থাকে পেন রাখো সবসময়। ঠিক আছে? নয় হাত একদম ফ্রিলি রাখো, ফ্রিলি মুভমেন্ট করো, এইভাবে বোঝাতে বোঝাতে মুভমেন্ট করো। এবং ক্যামেরাটাকে নাও, তখন যখন তুমি মুভ করবে ক্যামেরাও কিন্তু তোমার সাথে সাথে মুভ করবে। তুমি কথা বলতে বলতে মুভ করছো, ক্যামেরাও মুভ করছে। কিছু ছক ভাঙা, তুমি এতক্ষণ একটা জায়গায় স্ট্যাগনেন্ট বসে অ্যাঙ্কারিং করছিলে, চেয়ারটা সরে গেছে, স্টুডিওটা ফাঁকা, স্ক্রিনটা দিয়ে দিয়েছে, তুমি একটা কর্নার চলে গেলে, কর্নার থেকে শুরু করলে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো এই মুহূর্তের এগড়ার খবরের দিকে আবারও। ইতিমধ্যেই আমাদের কাছে তথ্যসূত্র এসে পৌঁছেছে, পুলিশ সূত্রে, সিআইডি সূত্রে আমরা জানতে পারছি কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 2 জন বাজি ক্রেতা এসেছিলেন, তারা বাজি কিনতে যাওয়ার জন্য এসেছিলেন ওই কারখানায়, এবং তখনই বাজির ওই ফুলকি থেকে বারুদে আগুন লেগে যায়। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব, আমাদের জয়েন্ট স্ক্রিনে যাচ্ছে, এবার সেই ছবিটা দেখাচ্ছ, তুমি ওই ছবিটা ডেসক্রাইব করছো, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, বুঝে গেল? আবার ওখান থেকে কথা বলতে বলতে তুমি ডান দিক বাঁ দিক চলে এলো। এই মুভমেন্টের সময় একদমই ক্যাবলার মতো করো না প্লিজ। যা করবে হয় পকেটে হাত রাখো, অথবা স্মার্টলি এরকম থাকো, ঠিক আছে? অথবা এমন করতে পারো, ওইটা গ্রাফিক প্রেজেন্টেশন দেখাচ্ছ, জাস্ট এরকম করলে একটা। তো এই জিনিসটা মাথায় রাখবে, মুভমেন্টটা সবসময় মাথায় রাখবে। হয় হাতটা এইভাবে কথা বললে, নয় তুমি এরকম রাখলে, নয় কোথাও এইরকম, মানে জড়তা তোমার মধ্যে যেন না থাকে। তুমি ফ্রি অ্যাঙ্কারিং করছো, ফিল ফ্রি রাখবে সবসময়, কোথাও তোমার মধ্যে যেন জড়তা কাজ না করে, এটা মাথায় রাখতে হবে। আমি মানে কথা বলতে উঠলাম আর জড়তা মাথা আমার খেয়াল নেই, আমি করতে করতে আমি হয়তো মাথা চুল করছি, জিনিসটা বাজে রাখবে। অনেকেই প্রথম এটা করে ফেলে। ধরো ব্লেজারটা তোমার একটা এরকম টাইপের হয়ে গেছে, তুমি তো মনিটর অনেক সময় দেখতে পাচ্ছ কথা বলতে বলতে, তো আমরা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরের দিকে। আমরা দেখছি সেই ছবি, আপনাদেরকে আরেকবার দেখাবো। স্মার্টলি ঠিক করে নিলে, স্মার্টলি
ঠিক করে নিলে দেখে নিলে তাহলে ময়টাই ঠিক আছে, বা হয়তো তুমি একটু সাইড হয়ে যখন ওটা ওখানে কথাটা বলছো তখনই তুমি ঠিক করে নিলে। আমরা এই বিস্তারিত খবরের দিকে দেখবে অর্ণব গোস্বামী যখন খবর পড়ে দেখবে ম্যাক্সিমাম সময় ওর ব্লেজারটা খুব এত এক্সাইটেড থাকে, ওর ব্লেজারটা অনেক সময় এরকম হয়ে যায়, মানে এত এক্সাইটলি প্রেজেন্টার। ঠিক আছে, কারণ দেখতে হবে খবরের জগতের বাঁধাগতের নিয়মকানুন কিন্তু এই রিপাবলিকের মতো প্রজেক্টগুলো আসার পরে বদলে গেছে। অ্যাগ্রেসিভলি খবর, সন্তু পানকে দেখো তো নিশ্চয়ই, আমার স্টুডেন্ট কিন্তু। তো এখন ওই অ্যাগ্রেসিভলি হ্যামার করার সুযোগ, কিন্তু এমন অ্যাগ্রেসিভলি হ্যামার করলে তোমার কথাটাই জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। ঠিক আছে, এই বাংলায় হচ্ছেটা কি এই দেখবো, কিন্তু তোমার কথাটার মধ্যে যেন প্রিসাইজলি থাকে। আমি বারবার বললাম বাংলা অ্যাঙ্কারিং করবে ভালো মান থাকবে, ইংলিশ অ্যাঙ্কারিং করবে ভালো মান থাকবে, কথাটা আমি জোরেই বলবো, বরিষ্ঠতার সঙ্গেই বলবো, অ্যাগ্রেসিভনেসের সঙ্গেই বলবো, কিন্তু কোথাও যেন আমার কথাটা বুঝতে দর্শকদের অসুবিধে না হয়, রেজিস্টার করতে পারলো না আমার কথাটা। দরকার হলো টেক আ পজ, জোরে বলো, জার্ক দাও। এর পরের পরিণতি কি? এর পরের পরিণতি কি? মৃত্যু। কি বলছে বাংলা? ধরো তুমি বাইরে গেছো, তোমাকে বলেইছে এরকম অ্যাগ্রেসিভলি করতে হবে, ভাই মায়ে মাল দেবে, ফলে সে যেমন করতে বলে তোমাকে তা মাসের শেষে 30 তারিখে টুংটুং ঢুকে যাবে, তো সেই জায়গাটা তোমাকে দেখতে হবে। তো এই বিষয়টা যখন তুমি করছো, একদিকে যেমন তোমার মুভমেন্ট তুমি করবে, হয় খুব ইজিলি পকেটে হাত ঢোকাও, জামা কাপড় তুমি অবশ্যই ঠিক করতে পারো, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় তখন তুমি প্রডিউসারকে একবার হাত দেখালে বা দেখালে, যখন তোমাকে অফ এয়ার রেখেছে, অন এয়ারের হাত দেখিয়ে দিও না, তুমি একবার স্ক্রিনে যদি হাতের নাম দেখাও, প্রডিউসার হয়তো জিজ্ঞেস করতে পারে কিছু অসুবিধা হয়েছে, আর তুমি তখন বললে, মানে স্মার্টলি বললে যে আমি ইনারটা ঠিক করবো, হতেই পারে একটা অসুবিধার মধ্যে তুমি পড়তেই পারো, তুমি ওই অফ স্ক্রিনে গিয়ে আর জাস্ট হালকা করে ঠিক করে নিলে, আবার তুমি প্রেজেন্টার হতেই পারে। তুমি একটানা ধরো 3 ঘন্টা বেরোতে পারছো না, ব্রেকলেস পড়ে যাচ্ছ, আর এতই ভালো পড়ছো বলছো আর অন্য অ্যাঙ্কার ইনপুট করবো না, এখন তুই টেনে যা, বিকেলবেলা 5টায় অন্যজন ঢুকবে, মাঝে তোমাকে ওর মধ্যেই ওয়াটার ব্রেক নিচ্ছ, ওর মধ্যেই করছো, ফলে তুমি তো খুব বেশি যেতেও পারছো না, চুলটা একটু আঁচড়ানোর দরকার আছে তোমার মনে হচ্ছে, বা মেকআপটা যেটা তুমি নিয়েছো একটুখানি ডাল হয়ে গেছে, একটা পাফ করবে, তার জন্য তো এটা তুমি হয়তো কথা বলতেই করে নিলে। আপনারা দেখছেন সেই ছবি চলছে মাল, কিন্তু কোনো কাজে ফিজিক্যাল গ্যাপটা নেই, হয়তো ম্যাক্সিমাম সময় খুব প্রবলেম হলে হয়তো 15 মিনিটের জন্য ফিজিক্যাল গ্যাপে পাঠিয়ে দিল, অন্যজনকে ঢুকিয়ে দিল। ঠিক আছে, কিন্তু তুমি কি চাইবে যে খবরটা তুমি সকাল থেকে নিজে একা টানছো অ্যাজ আ অ্যাঙ্কার, ঘন্টায় ঘন্টা তোমার বাবা মা দেখছে, আত্মীয় স্বজন দেখছে যে এগুলার খবরটাও পরিবেশন করছে, তো তুমি কি চাইবে হট করে বেরিয়ে যেতে? তুমি ওর পাফটা করতে একবার না পড়ে দিলে, বা কোথাও বললো যে এই সময় রিপোর্টারকে নিয়ে নি, তুমি একবার অ্যাঙ্কারিংটা করে রিপোর্টারকে নিয়ে নিলে, রিপোর্টারকে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, তুমি স্ক্রিনে নেই, তুমি মালটা তখন সেট করছো, কোথায় চোখের তলায় কালি পড়ছে, তাই তো সেইগুলো করে নিচ্ছে। এইগুলোও কিন্তু ম্যানেজমেন্টের ব্যাপার অ্যাঙ্কারিংয়ের কাছে, মানে বিষয়টা খুব হাসির বিষয় হলো বা মজা করে বলছি বলে, কিন্তু বিষয়টা হচ্ছে স্মার্টনেসটা খুব জরুরি, সেটা এখন থেকেই তুলতে হবে। ভাষার দক্ষতা যেমন এখন থেকে তৈরি হবে, স্মার্টনেসটাও এখন থেকে তৈরি করতে হবে, এই মুভমেন্টগুলো মাথায় রাখতে হবে। তখন আমি কী করব, কীভাবে কী করব, কোথাও যে তুমি খুব বোকা বনে রয়েছো, খুব টেন্সড রয়েছো, সেটা যেন তুমি তোমার এর মধ্যে প্রতিফলিত করো না, স্ক্রিনে প্রতিফলিত করো না, তাহলেই বাজে লাগবে। কোথাও যেমন তোমার স্কিন অ্যাপিয়ারেন্সের মধ্যে মানে তোমার মাল তুমি ভুলে গেছো, নয় সালা কিছু খুঁজে পাচ্ছ না, সেই জন্য এরকম করছো, ফলে কোথাও যেন তোমার স্কিন অ্যাপিয়ারেন্সের মধ্যে, মুখের মধ্যে যেন অমলিন হাসি, জাস্ট লাইক দ্যাট, বোঝা গেল? এবার তুমি সিরিয়াস খবরের সময় নিশ্চয়ই তুমি সেটা তো বলার অপেক্ষা রাখছে না, বুঝতেই পারছো সিরিয়াস খবরের সময় তুমি কি এক্সপ্রেশন দেবে। নিশ্চয়ই তুমি কি বলে তোমার পরমব্রতর বিয়ের সময় বলবেন না এগড়ার মতো করে বলবে না, মডুলেশনটা একদম আলাদা, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত। তো এক একটা খবরের এক একটা পড়ার ধরন আছে, কিন্তু লাইভ বুলেটিনে তাহলে কীভাবে লাইভ নিতে হয় তুমি জানলে। এবার তুমি ধরো নেবে ফোন ইন, ধরো ওখান থেকে রিপোর্টার লাইভ দিতে পারছে না, নট টু ডেলিভার, লাইভ রিপোর্টিং করতে পারছে না, তার কারণ ও যে ব্যাকপ্যাকটা নিয়ে গেছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ব্যান্ডউইথ উঠছে না, সামনে দাঁড়াতে পারছে না, কিন্তু ও তো খবরটা পাঠাচ্ছে, তাহলে ওকে তো ডেপ্রাইভ করা ঠিক হবে না। তখন যে প্রসেসটা আমরা ফলো করি সেটা হচ্ছে ফোন ইন। তোমরা দেখে থাকবে এরকম ছোট্ট করে একটা স্টিল ছবি যায় আর লেখা থাকে অমুক দাস প্রতিনিধি, ভালো করে লক্ষ্য করবে, ছবিটার তলায় লেখা থাকে, ছবিটার তলায় লেখা থাকে, বা এরকম একটা বড় করে ছবি যায়, পাশে খবরটা যায়, এইখানটায় ধরো আমি বলছি আমার ছবিটা আছে আর তলায় লেখা আছে সুচারু মিত্র প্রতিনিধি। তুমি এবার বললো যে এই এগরা, তুমি এবার নিলে এগরার এই ঘটনাস্থলের বিস্তারিত বিষয় সেখানে অকুস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে, আমাদের ফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি
সঞ্জয় দাস। সঞ্জয় তোমার কাছ থেকে জানতে চাইবো। এবার তুমি যেমন তাকে ক্রস কোয়েশ্চেন করছো, কোথায় ধন্যবাদ দিতে হবে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ধরা ছাড়াটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রডিউসার বললো, বাবু বাবু এবার থামা 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 থামা, পরের খবরে যাব। তুমি শর্ট করে, ও থামাতে বলেছে তোমার প্রডিউসার, তুমি বলে ও তো কথা বলছে সঞ্জয়, দেখো আরও বিস্তারিত তদন্তকারী আধিকারিকরা এগিয়ে চলেছেন, তুমি ওখানে বলছো হঠাৎ করে ধন্যবাদ। কেমন লাগবে? অন এয়ারে ইনসাল্ট করা হলো রিপোর্টারকে, অন এয়ারে ইনসাল্ট করলো। সে সময় তোমার রিপোর্টিং করতে করতে বারবার তোমার নাম নিচ্ছে, বিদিশা দেখতেই পাচ্ছ, তাহলে তাকেও তোমাকে সেই যোগ্য সম্মানটুকু দিতে হবে। ফলে অ্যাঙ্কারে কিছু সিগন্যাল থাকে। হ্যাঁ সঞ্জয়, প্রথমবার বললে, আবার 30 সেকেন্ডে পরে হ্যাঁ সঞ্জয়, তখন ও কিন্তু রেফারেন্স পেলো যে আমাকে শেষ করতে বলছে বা আমাকে থামতে বলছে। ও একটা লাইন দিয়ে শেষ করে থেমে যাবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয়। আমরা সঞ্জয় তোমার সঙ্গে আমরা আবার যোগাযোগ করবো, কিন্তু এখন চোখ রাখবো অন্য খবরের দিকে। লেটেস্ট খবরের জন্য, আপডেটের জন্য চোখ রাখুন অমুক পর্দায়। ওটা বাদ দাও, তোমার অ্যাঙ্কার এন্ডে বলো। হ্যাঁ সেগুলো তো হলো। কী 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 শিখলে লাইভ অ্যাঙ্কারিংয়ে? কী কী করতে হবে, কী কী কাজ? হ্যাঁ গুড গুড। এই ম্যানেজটা করা কীভাবে করতে হবে বলেছি। রিপোর্টারকে লাইভ নেবে যখন কীভাবে ধরবে, কীভাবে দেখালাম। শাই ফিল করলে হবে না, কনফিডেন্ট এনাফ হতে হবে। আজকে শাই ফিল করবি, তুই ফাঁকিতে পড়ে যাবি। কিন্তু শাই ফিল না করে ফ্রিলি বল যে স্যার আমার এইখানটা ডেলিভার করতে অসুবিধা হচ্ছে, তাহলে বাড়িতে প্র্যাকটিস করতে পারবি। কেউ ওরকম হাতে ধরে দেখিয়ে দেবে না। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড অ্যাঙ্কার, বাড়িতে নিয়মিত প্র্যাকটিস দরকার, নিয়মিত প্রাণপণ যেটুকুনি সময় পাবো প্র্যাকটিস করতে হবে। যদি মনে করো যে এই প্রফেশনে আমি একদম টপ লেভেলে যাবো। কিছু কথা বলবে, ঘটনাটাকে ডেসক্রাইব করবে, তখন সে হয়তো 2 মিনিট বলেছে, তারপরে আবার তাকে পজ করে আমি এইভাবে যদি 20-25 মিনিট ধরে চলতে যায়, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসিতে চল। তারপরে কি বললাম, শিফট করে, হ্যাঁ শিফট করা। আমি যখন যত ইনপুট পাচ্ছি, যতগুলো রিপোর্টার যত ক্ষেত্রে আছে, আমি আস্তে 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 আমার ক্ষেত্রটা বাড়াতে থাকবো। হ্যাঁ চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। ওখানে পিসিআর এক্সিকিউটিভ বসে আছে, যেই 3-4টি ইনপুট পেয়ে গেল সবাই তো দেখাবে। এবিপি দেখাচ্ছে 10টা রিপোর্টারে আমরা কভার করছি, টিভি 9 বললাম 15খানা রিপোর্টার পৌঁছে গেছে। এটা কম্পিটিশনটা চলে, ইটস এ হেলদি কম্পিটিশন। এবং আমি যে কথা বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে, আর কি বলেছি, এটা তো গেল রিপোর্টার ইনপুটস অন যত বেশি হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি, কি বলেছি বল? হ্যাঁ ইনস্ট্রাকশন তো বিপি দিয়ে দিচ্ছে। ফোন ইন ঠিক আছে, ওভার দ্য ফোন ইন হলো, ওইভাবে অফ এয়ার হলে স্ক্রিনে দেখানো, হাতটা নাড়া। আর একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ইনপুট বলেছি, বাফারিং টাইম তো বলে দিয়েছি, বাফারিংটা বুঝেও গেছিস তোরা। আর কি বলতো, ধন্যবাদ দিয়ে ছাড়বো, ঠিক আছে স্যার। না ওটা তো হলো, বিজ্ঞাপনী বিরতি তো দেখিয়ে দিলাম, সেগুলো ধরলি বললি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনপুট বলেছি, যেটা অ্যাঙ্কারে মেনটেন করা উচিত বলেছি। বডি ল্যাঙ্গুয়েজ তো দেখিয়ে দিয়েছি কীরকম হবে না হবে। কিওয়ার্ডস ইউজ করলি। আর ভেরি গুড, নোটপ্যাডটা রাখতে হবে। যখন সে ধারাগুলো বলছে, যখন সে ওইগুলো ইনপুট রাখা, বা নতুন কোনো শব্দ, যে সেটা শুধু আইনের বিষয় হতে হবে, ধারা হতে হবে এমন কিছু নয়। নতুন কোনো শব্দ যেটা আপনি কখনো শোনেননি, মানে তোর কাছে ওটা আনকমন লাগলো, নোট করে রাখা দরকার। বা এটা তো ভালো ওয়ার্ড নিল। ধর একজন কেউ সিরিয়াল কিলার, সে ধর 10খানা খুন করেছে, 10 বছর পর ধরা পড়েছে, মানে ম্যাটারটা বোঝ কত রকম ইম্পর্টেন্ট। রিপোর্টারও সেরকম মাখিয়ে বলছে জিনিসটা, যে একটার পর একটা খুন করার পর, ঠান্ডা মাথায় খুন করার পরেও সে অকাতরে এক রাজ্য থেকে এক রাজ্যে ঘুরে বেরিয়েছে, খাওয়া দাওয়া করেছে, কেউ বুঝতেই পারেনি সে সিরিয়াল কিলার ছিল। ফলে তার পরতে পরতে অপরাধ মানসিকতা, এই যে পরতে পরতে, বাহ এবারটা তো ভালো লাগলো। লিখে অন্য জায়গায় চালান দিলে হয় না, ঢাকিরা এই মণ্ডপে একটু হালকা বাজালো, দিলে বাহ এই অন্য এরা দেখে গেল, ওরা কন্ট্যাক্ট করে নিয়ে চলে গেলো, যা ভাষা নেন আপনি আমাদেরটা বাজাবেন। কেন করে? ওটা অ্যাট্রাক্ট করেছে বলে, তাই না? তো এই ইনপুটটা তখনই তৈরি হবে, তোর রেফারেন্সটা, তোর হাতের বেসটা তখনই তৈরি হবে যখন তুই কন্টিনিউয়াস প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকবি আর তোর কাছে প্যাডটা থাকবে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মেনটেন করতে হবে। এনএল অ্যাঙ্কারিং আর গ্রাউন্ড জিরো অ্যাঙ্কারিং। আচ্ছা,
এতক্ষণ যাচ্ছিল হচ্ছে লাইভ বুলেটিন কিভাবে করব, আর আমি মডুলার অ্যাঙ্কারিং কীভাবে করবো, মানে রেকর্ডেড বুলেটিন কীভাবে, ফোন ইন, লাইভ, ছাড়া ধরা, ইনপুট নেওয়া, ধন্যবাদ দেওয়া, প্রশ্ন করা, তাকে পজ করে, এগুলো সব প্রসেস আমরা শিখেছি। এবার যাব আমরা প্যানেল অ্যাঙ্কারিংয়ে। প্যানেল কথাটার মধ্যেই লুকিয়ে আছে তুমি একা থাকছো না, তোমার সাথে আরও 6 থেকে 7 জন 8 জন থাকছে। আমরা সন্ধ্যেবেলায় বিভিন্ন চ্যানেলে টক শো দেখে থাকি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন দেখি, আপনার রায় দেখি, টাফ টক উইথ ঋতব্রত দেখি, বা একাধিক অনেক কিছু জিনিস এরকম সমস্ত চ্যানেলেই সন্ধ্যের পর থেকে একটু রাতের দিকে দর্শকদের মানে মুডটা একটু চেঞ্জ করার জন্য একঘেয়েমি বুলেটিন যারা দেখে এসছে তারা একটু আলোচনা চক্র দেখবে বলে আমরা অ্যারেঞ্জ করে থাকি। বিভিন্ন রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টিস লোকজন আসে, আবার খেলা হলে বিভিন্ন ক্রিকেটার বিশেষজ্ঞদের নিয়ে আমরা বসি, আবার কোনো নতুন ফিল্ম রিলিজ করছে সেটা হলে আমরা বিভিন্ন চিত্র পরিচালক, প্রযোজক তাদের নিয়ে বসি। এরকম জিনিসটাকে বলা হয় প্যানেল অ্যাঙ্কারিং। প্যানেল অ্যাঙ্কারিংও লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, আগে তুই করে নিলি পরে দেখালো সেটা হতে পারে, আবার এটা হতে পারে একদম লাইভ। ঠিক আছে, এই লাইভের ক্ষেত্রে প্যানেল অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেই বিষয়টার উপর একটা প্যাকেজ প্রস্তুত করা থাকে। সাপোজ বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে, দুপুর 2টোয় ধর খেলা, 12টার সময় একটা ক্রিকেট যুদ্ধ বলে প্যানেল হবে। প্যানেলে কে আছে? ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সৌরাশিস, আর ধরো লক্ষ্মীরতন শুক্লা, আর একজন রয়েছে, তুমি অ্যাঙ্কার। অনুষ্ঠানটার নাম ক্রিকেট যুদ্ধ। তুমি এইভাবে শুরু করলে যে নমস্কার, ক্রিকেট যুদ্ধে আপনাদেরকে স্বাগত জানাই, আর মাত্র 2 ঘন্টা তারপরই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেটের সেই মহারণ। তার আগে ধারে ভারে কে কোথায় এগিয়ে কি হতে চলেছে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে, আর আমরা স্টুডিও বিশেষজ্ঞদের আলোচনায় ধারে ভারে কোন দল এগিয়ে তা নিয়ে আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন, আমার একেবারে বাঁদিকে রয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ, রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, আমার ডান প্রান্তে রয়েছেন অমুক। আমি আগে ডিগনিটারিজ বা যারা রয়েছে তাদের ইন্ট্রোডাকশান করলাম। শুরুতেই আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমাদের স্পোর্টস ডেস্কের একটি বিশেষ প্রতিবেদন। হাতে আর 2 ঘন্টা, তারপর মহারণ, ধারে ভারে এগিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, একটা প্যাকেজ ধরো হয়েছে। প্যাকেজের পর তুমি ফিল্ডে, প্যাকেজটা যেই হয়ে গেল আমরা দেখে নিলাম সেই প্রতিবেদন, আমরা আলোচনাতে যাব। এইবার তুমি প্রথমেই সম্বোধনকে দিয়ে ধরো শুরু করলে, তোমার প্রথম প্রশ্ন সেখানে তুমি করলে যে আমরা দেখলাম প্রতিবেদনে আজকের খেলায় কি পিচ খুব একটা বড় ফ্যাক্টর হবে? টস যে জিতবে আগে তার কোন দিকে, ব্যাটিংয়ের দিকে যাওয়া উচিত না বোলিংয়ের দিকে যাওয়া উচিত? ও একটা ডেসক্রিপশান দিল। লক্ষ্মীরতন শুক্লার একটা আলাদা পারসেপশন হতে পারে বা সহমত হতে পারে। এই প্রশ্নটা করছি যখন এটা খুব শান্তপূর্ণ পরিবেশে বিষয়টা চলছে, যেহেতু একটা স্পোর্টসই ব্যাপার, সবাই তার টেকনিক্যাল পার্টসটা বলছে, টেকনিক্যাল পার্টস যেটা বলছে সেখান থেকে উত্তর শুনে নিয়ে তুমি নোট করে আবার অন্যজনকে ক্রস কোয়েশ্চেন করতে পারো। ধরো লক্ষ্মীরতন শুক্লা বলছে আজকের এই পিচটা কিন্তু বোলিং সহায়ক পিচ মনেই হচ্ছে সেরকম, তাহলে যারা ব্যাট করবে তাদের আগে অ্যাডভান্টেজ থাকবে না, বোলিং যারা ফার্স্ট করবে তাদের অ্যাডভান্টেজ থাকবে, পরের দিকে টার্গেটটা অ্যাচিভ করে যাওয়া, যেহেতু বোলিং সহায়ক পিচ, কারণ প্রথমেই পিচে ভালো সুইং হবে। লক্ষ্মীরতন শুক্লা এই কথা বলছেন, আপনি কী বলবেন? ওরই সতীর্থ প্লেয়ার হয়তো একসময় খেলেছে, সে তার ভিউ দিল, বা হতে পারে লক্ষ্মীরতন শুক্লাকে সে পাল্টা বললো যে না বোলিং পিচ হলো, আমার মনে হয় না যে এই পিচে খুব মারাত্মক সুইং কিছু আছে, পাটা পিচ, আমার মনে হয় দু ক্ষেত্রেই ব্যাটিং যে করবে তারই লাভ। ফাইনালের মতো ম্যাচ আগে ব্যাটিং করলে টার্গেটটা সেট করা যায়, বোঝা গেল? এই যে যখন প্যানেলটা হচ্ছে আমার সেই মতো নোটটা নিতে হবে, কে কী বলছিস তুমি খাতাতে ওখানে পয়েন্টই লিখলে, যখন শুনছো এইভাবে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট, তার মানে আমি বলতে পারছি না রচনা লিখে ফেলো, রচনা একদম নয়, কিছু কি পয়েন্টস তুমি লিখে নিচ্ছ, কে কী বলছে, আবার ও দিক থেকে কী বলছে কি পয়েন্টস দিয়ে, এটা গেল স্পোর্টসে। অ্যাঙ্কার কিন্তু এখন স্টুডিওর বাঁধা গদ ছেড়ে বাইরে বেরোয়, তোমরা দেখে থাকবে স্টুডিওতে যেমন পড়ছে বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন টোটাল প্ল্যানিংটা এমন হয়ে গেছে, ধরো এই এগরার বিস্ফোরণের কথা আমি বলছিলাম শুরুতেই, স্পটে পাঠিয়ে দিল অ্যাঙ্কারকেও। একটা ঘটনা যখন ঘটে যায় প্রত্যেক তার পরের দিন থেকে তার আপডেট বেরোতে শুরু করে, আরও বেআবড়ু তথ্য বাইরে আসতে শুরু করে, যেটাকে আমরা টেকনিক্যালি বলি ফলো আপ। কী বলি? ফলো আপ স্টোরিজ। এই ফলো আপ যখন আসতে শুরু করে তখন কিন্তু চ্যানেলগুলো অন্যরকম প্ল্যানিং করে যে আমরা ওখান থেকে অ্যাঙ্কারিংটা করব, গ্রাউন্ড থেকে অ্যাঙ্কারিংটা করব। বিস্ফোরণ স্থলেই অ্যাঙ্কার পৌঁছে গেল, ওখানেই একটা অস্থায়ী পিসিআর তৈরি হয়ে গেল, বিপি প্রডিউসার ওখানে চলে গেল, ক্যামেরা ইউনিটস ওখানে চলে গেল, তুমি ওখান থেকে অ্যাঙ্কারিংটা করছো।
নমস্কার, আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘটনাস্থলে গতকাল যে ছবি দেখে বিভৎসতা দেখে আপনারা কেঁপে উঠেছিলেন, সেই একেবারে এগড়াতে গ্রাউন্ড জিরোতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার থেকে 10 ফুট দূরে সেই বিস্ফোরণ ঘটেছিল। অনেক বেশি লাইভলি হলো, মানুষ রেজিস্টার করলে আর স্যালাইন ওখানে পৌঁছে গেছে। তোমার আশপাশেই তোমার প্রতিনিধিরা রয়েছে, রিপোর্টাররা, তুমি ওখান থেকেই তাদেরকে লাইভ নিচ্ছ। অস্থায়ী পিসিআরটা তো ওখানে হয়ে গেছে, প্রোডাকশন কন্ট্রোল রুমটা। এবার তুমি ওটা করলে, ছবিটা দেখলে, এবার আমি চলে যাব এই ঘটনাস্থলেই আরেক প্রান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অমুক, মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অমুক, যেটা আমি আগে দেখাচ্ছিলাম। কিন্তু তোমার টোটাল অ্যাঙ্কারিংটা তুমি করছো ফ্রম স্পট। কিন্তু স্পট অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে কোন টেলিপ্রম্পটার পাবে না, ওখানে কোথায় টেলিপ্রম্পটার বসাবে? ওই নিজস্ব ইনপুটস আর কানে কানে আসবে কিছু ইনপুট, সেইগুলো তুমি দিতে থাকবে, নিজে নিজে কথা বাড়াবে, ডেলিভার করবে। ক্লিয়ার?